বুঝি আমরা? প্রয়োজন। তো একটা সিস্টেম যখন আমরা তৈরি করতেছি অবশ্যই আমরা ইউজার বা কাস্টমারের জন্যই বানাচ্ছি সেটা। তো কাস্টমার রিকোয়ারমেন্টসটাও আমাদের অ্যাকচুয়ালি মাথায় রাখা লাগবে, কারেক্ট? বা আমরা যদি খালি কাস্টমারের কথা চিন্তা করবো না, যদি স্টেক হোল্ডার্সরাও থাকে তাহলে স্টেক হোল্ডার্সদেরও রিকোয়ারমেন্টস কিছু থাকবে, সেগুলোও আমাদের মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে অবজেক্টিভ। এগুলা বেসিক্যালি এই আপনাদের এই স্লাইডে পাবেন, সবগুলা নিয়ে কথা হবে। সো এটা আমি আর আলাদা করে কথা বললাম না এগুলা নিয়ে। হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্ট ইজ সিম্পলি আ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট যেখানে একটা সিস্টেমের কি করা লাগবে, কিভাবে করা লাগবে সেই জিনিসটা বলা থাকে। বেসিক্যালি ওই সিস্টেমের ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলা থাকে, ঠিক আছে? এখন ডিউরিং আ সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট রিকোয়ারমেন্টস উইল বি ক্রিয়েটেড দ্যাট ডিসক্রাইব বিজনেসের কি লাগবে। এটা হচ্ছে বিজনেস পার্সপেক্টিভে, ঠিক আছে? বিজনেসের কি লাগবে, যেমন আমরা যখন চিন্তা করছিলাম ফুড পান্ডার কথাই, তখন বিজনেসের কি করা লাগবে যে এত মিনিটের মধ্যে আমাদের অবজেক্টিভ ফুড সার্ভিস প্রোভাইড করা লাগবে। আর হচ্ছে যে যাতে করে যখন অর্ডারটা নেওয়া হয়, অর্ডারটা যাতে করে রেস্টুরেন্টের কাছে চলে যায় সেটা এনশিওর করা লাগে। তাহলে এটা কি আমরা বলতে পারি এটা বিজনেস মডেলের ফার্স্ট প্রায়োরিটি ছিল? আচ্ছা, আপনাকে সেটা ডান করতে পারছেন? সরি, আমাদের পেজটার মধ্যে চুইংগাম লাগানো। বসেন। আমরা এগুলো কইলেন না, যারা করে এগুলো কইলেন না। কিছু কালকে যেন আমরা ভুলবে চুইংগাম করে গেছি, আমাদের আচ্ছা শুনেন, সো বিজনেস পার্সপেক্টিভে আমরা যখন চিন্তা করব রিকোয়ারমেন্টটা আসবে এখানে যে এইসব জিনিস আমাদের অবশ্যই প্রোভাইড করা লাগবে অ্যাজ আ সার্ভিস। এরপর আসছে হোয়াট দ্য ইউজার নিডস। ইউজারের কি লাগবে? সার্ভিস লাগবে। ইউজার অবশ্যই সিস্টেমটা যখন কথায় চিন্তা করতেছি, সিস্টেমটা থেকে যাতে করে ইউজার প্রত্যেকটা পদে পদে তাদের স্ট্যাটাসটা দেখতে পারে যে আমার এখন ফুডটা কোথায় আছে, এটা একটা রিকোয়ারমেন্ট হইতে পারে। এরপর হচ্ছে হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু। সফটওয়্যার কি করা লাগবে? শো করা লাগবে এই জিনিসটা, ট্র্যাকিং যে স্ট্যাটাসটা আছে, ট্র্যাকিং সার্ভিসটা তার প্রোভাইড করা লাগবে সফটওয়্যার থেকে। আর হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স দ্য সিস্টেম শুড হ্যাভ। এখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের কথা বলা আছে। নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে আমরা বলতে পারি সিকিউরিটি একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, অথবা ইফিশিয়েন্সি, তারপর হচ্ছে কস্ট ইফেক্টিভনেস। এগুলো হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে পড়তেছে, ফাংশনাল না। ফাংশনালের মধ্যে কি পড়ে? ধরেন আমি লগ ইন করতে পারতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি, এগুলো হচ্ছে ফাংশনাল। নন ফাংশনালটা কাইন্ড অফ একটা ওই যে অ্যাবস্ট্রাক্ট ধারণা, যেটা অনেক সিকিউরড একটা সিস্টেম। আর লাস্টে বলা হয়েছে যে সিস্টেম শুড বি বিল্ড, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে, কারণ আমরা যখন ডিজাইন করব কি দিয়ে আমরা ডিজাইন করতেছি এটা অবশ্যই আমাদের যে ডেভেলপার আছে, ডেভেলপার টিম ওইটা নির্ণয় করবে। এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের স্ট্র্যাটেজি। আমরা তো জাস্ট এমনি আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে যে একটা ফুড প্রোভাইডিং সার্ভিস অনলাইনে আমি বানাচ্ছি, সো আমি কোনো মতো বানাই দেবো, একটু চিন্তা করলে হবে না। প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস। এটা অলরেডি কালকেও আমি এটা নিয়ে একটু এক্সপ্লেনেশন দিয়েছিলাম। প্রবলেম অ্যানালাইসিস মানে হচ্ছে আমাদের কি কি প্রবলেম আসতেছে সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করেই তো আমরা সিস্টেমটা বানাচ্ছি। এটা ফার্স্টে আমরা ডিসক্রাইব করব বা ডিটারমাইন করব। সো এখানে বলছে যে আস্কিং দ্য ইউজার্স অ্যান্ড ম্যানেজার্স টু আইডেন্টিফাই প্রবলেমস। এই ক্ষেত্রেও আসতেছে আমরা যখন প্রবলেম অ্যানালাইসিস করব কিভাবে অ্যাকচুয়ালি করব জিনিসটা, আমরা ইউজার আর ম্যানেজারকে আস্ক করব। কিভাবে আস্ক করব এটা কিছু স্ট্র্যাটেজিস আছে পরের স্লাইডে, বুঝা গেছে? এটা তো সেলফ এক্সপ্লেনেটরি আই গেস। এরপর আছে রুট কজ অ্যানালাইসিস। রুট কজ অ্যানালাইসিসটা আপনারা পরবর্তীতেও পাবেন। মেশিন লার্নিং এর ফার্স্ট কিছু ইন্ট্রোডাকশনে রুট কজ অ্যানালাইসিসের কথা থাকবে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদিও মনে হতে পারে যে খালি বিজনেস পার্সপেক্টিভে আমরা চিন্তা করতেছি, বাট অ্যাকচুয়ালি না। সব ধরনের আমরা যখনই কোনো প্রজেক্ট করবো, এটা খালি এই কোর্স না, যখনই অন্যান্য কোর্সে কোনো প্রজেক্ট করবো, ফার্স্টে আমাদের এভাবে চিন্তা করা লাগবে যে আমাদের রুটটা কি, এই জিনিসটা, এই সিস্টেমটার রুটটা কি, হোয়াট ইজ ইট অ্যাবাউট।
সেখান থেকে আমরা কজ আসতেছি যে আচ্ছা ঠিক আছে এটার জন্য এই ইস্যুটাকে অ্যাড্রেস করে যে আমি করতেছি ইজ ইট ওয়ার্থ ইট, এটা কি আসলে যেমন আমি সামহাও হচ্ছে যে একটা ক্যালকুলেটর বানাইলাম, ক্যালকুলেটরটাকে আসলে আমার দরকার এখন বানানো না, ক্যালকুলেটর দেয়ার আর মাল্টিপল, আমি বিজনেসের কথা চিন্তা করতেছি যে আপনাদের একটা কোম্পানি আছে এখন আপনারা একটা ক্যালকুলেটর বানাতে চান, একটা সিম্পল ক্যালকুলেটর, বাট কেন বানাবো, ক্যালকুলেটর তো অলরেডি অনেক আছে এক্সিস্টিং, সো সেই সিস্টেমটা তো আমাদের লাগবে না, কারেক্ট? সো এই ক্ষেত্রে আমাদের আইডিয়াস প্রডিউস বাই প্রবলেম অ্যানালাইসিস টেন্ড টু বি সলিউশনস টু প্রবলেমস, যেটা প্রবলেম আছে সেটারই সলিউশন হিসেবে আর করবো, জাস্ট বিকজ ফ্লোতে যাওয়ার জন্য এখন এটা চলতেছে তাই আমি এরকম একটা বানাই, এটা কোনো কথা না। এরপর হচ্ছে solutions make assumptions about the nature of the problem, assumptions that might or might not be valid. Assumptions হচ্ছে যে হয়তোবা এটা যদি আমরা করে থাকি এই পদ্ধতিতে বা এই পাথে যদি যেয়ে থাকি তাহলে হয়তোবা আমাদের এটা প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো, এরকম কিছু একটা চিন্তা ধারণা, হাইপোথেটিক্যাল সিচুয়েশন এটা আর কি। ডিউরেশন অ্যানালাইসিসটা হচ্ছে কাইন্ড অফ আমরা যে এই প্রজেক্টটা করতেছি, দেখবেন আপনারা ধরেন পাঠাওয়ের কথা যদি আমরা চিন্তা করি, পাঠাও কোম্পানিতে কিন্তু প্রজেক্টটা এরকম মানে ওদেরকে যখন প্রজেক্ট দেওয়া হয় ওদেরকে কিন্তু 6 মাস বা 1 বছরের জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়, ওদেরকে টাইমটা সেট করে দেওয়া হয় যে আইটি ডিপার্টমেন্ট বা পুরো অ্যাকচুয়ালি আইটি ডিপার্টমেন্ট না, মার্কেটিং বা ম্যানেজমেন্টে যারা আছে সবাইকে বলা হয় যে এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি 1 বছরের জন্য বা 6 মাসের জন্য, 6 মাসে আমাদেরকে এটার আউটপুটটা শো করা লাগবে। সো এখানে ডিউরেশন অ্যানালাইসিস হতে পারে, তখন তারা নেগোশিয়েট করতে পারে যে আসলে 6 মাসে তো হবে না আমাদের, এটা করতে আমাদের 8 মাস লাগবে বা 1 বছর লাগবে। সো সেখানে নেগোসিয়েশনের মাধ্যমে আমরা একটা সলিউশন বুঝে গেছি। তো এটা কি ডিউরেশন অ্যানালাইসিসটা করতে হবে না, আপনাকে বলা হলো 6 মাসে আপনি এটা দিয়ে দেন সার্ভিসটা, আপনিও কিছু না চিন্তা করে আচ্ছা ঠিক আছে আমি দিতে পারবো, কিন্তু আসলে এটা এত বড় একটা প্রজেক্ট আপনারা 6 মাসে কখনোই শেষ করতে পারবেন না। সো যদি ডিউরেশন অ্যানালাইসিসটা না করেন পসিবল না। এরপর লাস্ট আসছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং, প্রত্যেকটা সাব সিস্টেমের জন্য কতটুকু বাজেট আমার থাকা লাগবে এটা আমার চিন্তা করা লাগবে। সো একটা প্রজেক্ট বা একটা সিস্টেম তৈরি করার আগে এইসব কিছু জিনিস আমাদেরকে ফার্স্টে নোট ডাউন করা লাগবে, ক্লিয়ার? এটার জন্য আমাদের কি আসছে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস, ঠিক আছে? আসছে আউটকাম অ্যানালাইসিস, ওই যে শুরুতেই আমরা প্রজেক্টটা করতেছি অনেক বড় অনেক হার্ড ওয়ার্ক করে আমরা প্রজেক্টটা করছি, বাট আউটপুটটা আসলে এত কম, ইউজার হয়তো বা এরকম যেমন আমি একটা বানাইলাম, ধরেন কিবোর্ড বানাইছি, যে কিবোর্ডটা ফর ডিসলেক্সিক পিপল আর কি, মানে যারা পড়াশোনা করতে পারে না বা পড়াশোনা করতে যাদের সমস্যা হয়, কাইন্ড অফ কিবোর্ডে কিন্তু প্রত্যেকটা কি একদম থাকে না, তাই না, অ্যালাইন থাকে না, এ বি সি ডি একটা এক জায়গায় থাকে, তো যাতে করে এই ধরনের মানুষরা ভালো মতন করতে পারে এটার জন্য আমরা এ বি সি ডি আমার একটা কিবোর্ড বানালাম, যেটা হচ্ছে এ বি সি ডি পরপর অ্যাকচুয়ালি আমরা রাখলাম, কিন্তু এটার জন্য আমাদের কিছু কস্ট চিন্তা করা লাগবে, ধরেন কিবোর্ডটা ঠিক মতন কাজ করার জন্য আমরা কিছু চিপও ইউজ করতেছি এই ক্ষেত্রে, পরে কথার কথা। সো সেই চিপটা ইম্পোর্ট করা, সেই চিপটা ইউজ করা, এটা কিন্তু অনেক কস্ট ইফেক্টিভ করতেছে, বাট আমার যে কমিউনিটিটা আমি সার্ভ করবো সেই কমিউনিটিটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক কম, ছোট, হয়তো গ্লোবালি এটা অবশ্যই অনেক ভালো একটা কাজ হতে পারে, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে এটা অনেক ছোট, তাহলে কি এটা কি আসলে আমি এত টাকা খরচ করে আমি যে কমিউনিটিকে সার্ভিস দিতেছি এটা কি বর্থ না? আপনারা যেই দিচ্ছেন, ইনভেস্টমেন্টটা করতেছেন, সেটা তো তুলতেই পারবেন না, প্রফিট তো আসতেছেই না। সো এই ক্ষেত্রে আমাদের আউটকামটা অ্যানালাইসিস করা লাগবে, ঠিক আছে? যেমন এখন অলরেডি আমাদের হচ্ছে যে অনেক ভালো ভালো ফুড সার্ভিস প্রোভাইডার আছে, এরপর যদি আমি তাও আরেকটা ফুডের অনলাইন ফুড সার্ভিসের একটা সিস্টেম তৈরি করে সেটা যদি আমি বের করতে চাই, আমার আসলে বিজনেসটা সাস্টেইন করবে না আনলেস আ মিরাকল হ্যাপেন্স বাংলাদেশে, কারেক্ট? সো আমাদেরকে অবশ্যই আউটকামটাকে অ্যানালাইসিস করা লাগবে, ক্লিয়ার? টেকনোলজি অ্যানালাইসিস আপনারা বুঝতেছি যে আমি আমি লাস্ট ক্লাসে অলরেডি বলছিলাম যে আমি ফায়ার বেস দিয়ে কাজটা করি, হ্যাঁ,
কাজটা করি, হইল কিন্তু 3 মাস পর্যন্ত গেল, 4 মাস পর্যন্ত গেল, আমি সামহাও এটাকে এক্সটেন্ড করে 6 মাসেও নিলাম, কিন্তু এটা কিন্তু লং টার্ম সার্ভিস দিতে পারবে না। সো টেকনোলজিগুলো কোনটা ইউজ করতেছে আমার অবশ্যই চিন্তা করা লাগবে। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি এলিমিনেশন। অ্যাক্টিভিটি এলিমিনেশনটা খুবই ইন্টারেস্টিং। আপনারা প্রসেস অফ এলিমিনেশন শুনছেন? প্রসেস অফ এলিমিনেশন কথাটা শুনেন নাই? যেভাবে বাদ দেওয়া হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো আপনাদের অ্যাডমিশনের আগে শোনার কথা। কাইন্ড অফ এরকম হয় যে যখন আমরা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করি, কি থাকে ওখানে, এমসিকিউ থাকে না? তো এমসিকিউতে আমি একটা বুঝতেছি না, হয়তো আমি জানি যে এই 3টার একটা হবে, আরেকটা আমি শিওর যেটা হবে না। সো 3টার যে একটা হবে এটা অ্যাকচুয়ালি আমার প্রসেস অফ এলিমিনেশন দিয়ে আমরা করতেছি যে এই 3টার মধ্যে কোনটা আমরা চুজ করব। এটা একদম সিম্পলি যদি একাডেমিক্স লাইনে বলি তাহলে প্রসেস অফ এলিমিনেশন এটা হয়। অথবা আমি হচ্ছে যে কোন জিনিসটা, কোন কোর্সটা আজকে করবো, আমার ঠিকই 3 দিন পর আমার 3টা কোর্সেরই এক্সাম আছে, কিন্তু আজকে আমি কোন কোর্সটা পড়বো। কাইন্ড অফ প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমি চুজ করতেছি যে কোন কোর্সটা পড়াশোনা এখন করাটা বেটার হবে। সো সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি এলিমিনেশন আসতেছে, অর্থাৎ প্রায়োরিটি বেস আমরা চিন্তা করব যে কোন অ্যাক্টিভিটিটা আমরা এখন প্রায়োরিটি দিব, কোন অ্যাক্টিভিটিটার জন্য এই কাজটা আমাদের ফার্স্টে হবে আর কি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখেন বলছে যে অ্যানালিস্ট অ্যান্ড ম্যানেজার্স ওয়ার্ক টুগেদার এই ক্ষেত্রে টু আইডেন্টিফাই হাউ দ্য অর্গানাইজেশন কুড এলিমিনেট ইচ অ্যাক্টিভিটি ইন দ্য বিজনেস প্রসেস। যত কম অ্যাক্টিভিটি হবে তত বেটার না প্রজেক্টটার জন্য বা সিস্টেমটার জন্য, সেটাই বলছে। কাইন্ড অফ প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা এই কাজটা করতেছি। উইদাউট ইট এন্ড হোয়াট ইফেক্টস আর লাইকলি টু অকার, যেটা আমরা মানে যেটার ট্রেড অফটা আমরা আসলে নিতে পারব। ঠিক আছে, এখন আসতেছে যে আমরা যে রিকোয়ারমেন্টস এর কথা এতবার বললাম, রিকোয়ারমেন্টসটা আমরা কিভাবে গ্যাদার করব। এই যে আমি বলতেছি যে ইউজারের দরকার ট্র্যাকিং সিস্টেমটা দেখা, তারপর হচ্ছে যে আমি যদি trip.com এর কথা চিন্তা করি, trip.com এ আমি যখনই একটা ডেট চেঞ্জ করছি, ডেট চেঞ্জ করার সাথে সাথে আমার ওই ফ্লাইটের ফেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা তো ইউজার দেখতে হবে নাকি, ডাইনামিক্যালি আপডেট হওয়া লাগবে। এইগুলো একটা রিকোয়ারমেন্ট না, এটা কেমনে বুঝবো আমরা? আমরা ইন্টারভিউ, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড কোশ্চেনিয়ার্স, এই তিনটা আরো পরে কয়েকটা আছে, ডকুমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড অবজারভেশনের মাধ্যমে এই 5টা পয়েন্টের মাধ্যমে আমরা এটা বেসিক্যালি নির্ণয় করতে পারবো বা ডিটারমাইন করতে পারবো। ইন্টারভিউ কি সবাই জানে, ইন্টারভিউ কি? আমি ইউজারদেরকে আমি ইন্টারভিউ নিলাম, মানে এটা অ্যাকচুয়ালি ঠিক ইউজারদেরকে না, ইউজার বললে হবে না। ধরেন আমি একটা ফুড পান্ডার জন্যই বলি, ফুড পান্ডার জন্য আমি যখন ফার্স্টে ফুড পান্ডার আইডিয়াটা প্রপোজ করছি, আমার তো কিছু ধরনের রিকোয়ারমেন্ট নোট ডাউন করা লাগবে, কিছু ধরনের রিকোয়ারমেন্ট নোট ডাউন করা লাগবে। সো আমি কি করবো, রেস্টুরেন্টে যাবো, একটা ভালো মানের রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে যেয়ে রেস্টুরেন্টের যে ম্যানেজার আছে তার সাথে আমি কথা বলবো, তার সাথে ওয়ানে বসে আমার কিছু ধরনের কোয়েশ্চেন্স থাকবে, সেই কোয়েশ্চেন্সগুলো আমি আস্ক করবো, সে অ্যান্সার দিবে। এটা যে একদম ক্লোজ এন্ডেড হওয়া লাগবে এরকম না। ক্লোজ এন্ডেড বলতে আমি 10টা কোয়েশ্চেন করবো, 10টা কোয়েশ্চেনের খালি সে অ্যান্সার দিবে এরকম না। আমি 10টা কোয়েশ্চেন করবো, যদি ও পাল্টা কোনো কিছুর উত্তর দিতে চায় বা কোয়েশ্চেন করতে চায় সেটাও করতে পারবে। সেটা বলা হয় ওপেন এন্ডেড। আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা করবেন আই গেস। এরপর আছে জয়েন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। এই ক্ষেত্রে আমরা খালি ম্যানেজারের সাথে বসবো এরকম না, এই ক্ষেত্রে আমরা কিছু ডিপার্টমেন্টের হেডদের সাথে বসবো, বসে আমরা কথা বলবো যে আইটি ডিপার্টমেন্টের হেডকে নিয়ে যদি বসি তাহলে আইটি ডিপার্টমেন্টের হেড বলতে পারে যে এটা ইনশিওর করতে গেলে আমার সিকিউরিটি ইনশিওর করা যাবে না। তারপর হচ্ছে ফাইন্যান্সের কথা বলতে গেলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলতে পারে যে আসলে এই কস্টটা আমার পক্ষে পসিবল না এতটুকু সিকিউরিটি দেওয়া। তারপর হচ্ছে প্রজেক্ট টিম that allows the project team, users and management to work together. Questionnaires কি, আমরা যে সার্ভে করি না গুগল ফর্মে, এটা একটা কোয়েশ্চেনিয়ার প্যাটার্নে করতে পারে। যারা ঘুমাচ্ছেন ঘুমায়েন না। এরপর আসতেছে ডকুমেন্ট অ্যানালাইসিস। ডকুমেন্ট অ্যানালাইসিস কি, ডকুমেন্ট বলতে কি বুঝি আমরা? নথি আমরা তো বাংলাতে বলি
স্ক্রিপ্ট বা হ্যাঁ নথি বলা যেতে পারে। এখন আমরা যখন উবারের পর পাঠাও আসছে, আপনারা তো আই গেস এটা জানেন যে পাঠাও এখনো তার ইনভেস্টমেন্ট পিরিয়ডে আছে। এরা কারণে পাঠাওতে দেখবেন অনেক অফার, উবারে কিন্তু এত অফার নাই বা ডিসকাউন্ট নাই। পাঠাওতে কিছু পয়েন্টস আর্ন করার অপশন থাকে, একটা ট্রিপ যদি করেন দেখবেন কিছু পয়েন্টস আর্ন হয়। সেই ওয়েতে আমরা যদি পাঠাও ফুডের কথাও চিন্তা করি সেখানেও পয়েন্টস আর্ন হয়, কিন্তু ফুড পান্ডাতে এরকম পয়েন্টস আর্নের অপশন নেই যদি না আপনি সেটাকে এনেবল করেন, এটা একটু ডিফারেন্ট। সো কেন ওরা এই জিনিসটা করতেছে বলেন তো? ওদের তো অবশ্যই যে পরিমাণে প্রফিট হওয়ার কথা, প্রফিট তো হচ্ছেই না, ওরা আরো ইনভেস্ট করতেছে। লস বলবো না এটাকে, বাট ওরা এখনো ইনভেস্টমেন্ট পিরিয়ডে আছে। পাঠাও কবে আসছে এটা জানেন? বেশি দিন হয় না, 17-18 বেশি দিন হয় নাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি এখন সারফেসে আছে, এই কয়েক বছর ধরে সারফেসে আছে, স্টিল এরা ইনভেস্টমেন্ট পিরিয়ডেই আছে। তাহলে বুঝেন কি পরিমাণে কম্পিটিশন সে ফেস করতেছে ফ্রম উবার অ্যান্ড ফ্রম ফুডপান্ডা, তাই না? তো ওরা যখন ডকুমেন্টটা অ্যানালাইসিস করে সামহাউ ওরা কি করে, একজন মনিটর করে, উবার একজন মনিটর করতেছে, একজন ফুডপান্ডা মনিটর করতেছে, মনিটর করে ওরা সব কিছু যে আছে কি কি ফিচার্স আছে, কি কি রিকোয়ারমেন্টস আছে, ফ্রম দ্যাট ওরা লিখতে লিখতে একটা ডকুমেন্ট আমরা বানাইলো। এর পরবর্তীতে আমি যখন আমার সিস্টেমটাকে দাঁড় করাবো, আমি ওই ডকুমেন্টটাকে কম্পেয়ার করে, ওইটাকে আমি আইডিয়াল সিচুয়েশন চিন্তা করে আমি আমার সিস্টেমটাকে দাঁড় করাবো যাতে করে এটা বেটার হয়। ক্লিয়ার? তাহলে ডকুমেন্ট অ্যানালাইসিসটা বুঝা গেছে। আচ্ছা, অবজারভেশন হচ্ছে যে ধরেন আমি কি বলতে পারি, ধরেন আমি হচ্ছে থানায় গেলাম, যে জিডি করতে যারা যায় থানাতে অনেক দিন অনেক একটা ইয়ার মধ্যে স্ট্রাগলের মধ্যে আসলে মানুষজন পড়ে, কারণ এটা খুবই হেক্টিক একটা ব্যাপার না, জিডি করতে চায় না বা ম্যানুয়ালি লেখা। সো আমি সামহাউ এটাকে অটোমেটেড ভাবে ইয়া করব, যে আসলে পুলিশ অফিসার বা যারা আছেন, যারা এন্ট্রি করে, তারা একদম ম্যানুয়ালি লেখা লাগবে এরকম কোনো ব্যাপার নেই, অটোমেটেড এটা হয়ে যাবে। সো অটোমেটেড যে হবে, আমি অবশ্যই এই জিনিসটা করার জন্য আমার কি করা লাগবে, পুলিশ অফিসারদের সাথে কথা বলা লাগবে, আর পুলিশ অফিসাররা চাইলেই আমার সাথে কথা বলবে না, অবশ্যই, তাই না? সো আমার একটা নেটওয়ার্কিং এর ব্যবস্থা থাকা লাগবে। এখন আমি সাধারণ মানুষ, আমার নেটওয়ার্কিংটা নাই, আমি কি করতে পারি? সো একটা অপশন হচ্ছে অবজারভেশন। আপনি থানায় যাবেন, থানায় যেয়ে আপনি জাস্ট অবজার্ভ করবেন যে কিভাবে কি করা হচ্ছে, ঠিক আছে? স্টকিং মোড হ্যাঁ। তারপর আমি আরেকটা জিনিস চিন্তা করতে পারি যে যারা ঈদে বা পূজার শুরুতে গ্রামে যায়, সেক্ষেত্রে কি হয়, ট্রেনের একটা ব্যাপার, ট্রেনের টিকিট পাওয়ার জন্য অনেক ঝামেলা হয় না? এখন আমি হয়তো বা ট্রেনের কন্ডাক্টর বা এরকম যারা ম্যানেজ করে তাদের সাথে কথা বলে একটা অটোমেটেড সিস্টেম বা টিকিটটা যাতে করে আমার অটোমেটেড হইতে পারে বা অ্যাটলিস্ট ইফিশিয়েন্ট হইতে পারে ইয়াটা কেনাটা, সেটা আমি ম্যানেজ করতে চাচ্ছি। বাট তারা এত বিজি অলসো, তারা অ্যাকচুয়ালি টাইম দিতে চাচ্ছে না। তো আমি কি করতে পারি, আমি অবজার্ভ করতে পারি। অফিসে যেয়ে আমি জাস্ট বললাম যে আমি কয়েকটা জিনিস আপনাদের দেখবো, আমি ফ্রম দিস কোম্পানি বা এরকম, যদি ওরা অ্যালাউ করে তাহলে আমি হচ্ছে যে এই প্রসেসটা ফলো করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অল্টারনেটিভ রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশন টেকনিক্স, কনসেপ্ট ম্যাপ বা মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপ হচ্ছে, আমি আপনাদেরকে কালকে ফিগমার কথা বলছিলাম না, আমি আপনাদের ল্যাবে ফিগমাটা নিব। আমি যেটা দেখলাম যে গেম ডেভেলপমেন্ট কোর্সে বা অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে ফিগমার কাজ করা হয় না, যদিও আপনাদের কি বি আর ডি সেকশন না, এ আর সি সেকশনে মোস্ট লাইকলি তুহিন স্যার করবে না, ফিগমাটা দেখাবে না, বাট আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো ফিগমাটা দিয়ে, কেন ফিগমার কথা আনলাম, ফিগমাটা দিয়ে যখন আমি বলতেছি যে আপনাদের সবার, আমি ফার্স্টে ল্যাবে তো এখনো আমার তো একটা ল্যাব যখন আস্তে আস্তে আমি আরও ইয়ারটা প্রজেক্টটা দেখাবো, তখন আমি ফার্স্টেই বলবো যে আপনাদেরকে সবার একটা করে ম্যানেজমেন্ট সিস্টেম বা কোনো একটা সিস্টেম বানাইতে হবে। সেটা কীভাবে বানাবেন সেটা ভিজুয়ালাইজ করেন। এখন আপনারা ভিজুয়ালাইজ করলেন, আমি হচ্ছে যে একটা হোম পেজ থাকবে, লগ ইনের অপশন থাকবে, সাইন আপের অপশন থাকবে, এগুলো অনেক কিছু বললেন, কিন্তু
আপনারা খাতায় ড্র করতেন সেটা জাস্ট আপনারা ডেস্কটপে দেখাবেন আমাকে। পুরো প্রজেক্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। অবশ্যই, কি বললাম। তারপর সেখান থেকে আপনারা যখন প্রজেক্টটা করবেন, করার পর আমি কিন্তু লাস্টে একটা প্রজেক্ট রিপোর্ট নিব। সো ওখানে একটা অপশন আমি আপনাদের দিতে বলবো যে ফিগমার সাথে আপনারা ডিফারেন্স কি কি করবেন। কারণ আপনারা দেখবেন যখন ফিগমা বানাতে যাবেন আপনারা নিজেরাই অনেক সুন্দর সুন্দর ফিচার দিবেন যেটা আপনাদের পক্ষে ইমপ্লিমেন্ট করা পসিবল হবে না। সো আপনারা যেটা ইমপ্লিমেন্ট করছেন আপনারা জাস্ট একটা ডিফারেন্স দেখাবেন যে আসলে এটা ফিগমাতে আমি রাখতে চাইছিলাম, স্ক্রিনশট করে আপনারা এটা দিবেন, প্রজেক্টের রিপোর্টে ওইটা দিবেন। আর আমার ডিফারেন্সটা হচ্ছে এইটা, আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি, সমস্যা নেই, বাট ধারণা রাখাটা বেটার, তাই না? সো আমি কনসেপ্ট ম্যাপের কথা যখন চিন্তা করতেছি, আমি যখন প্রজেক্টটা নিয়ে কাজ করবো বা সিস্টেমটা নিয়ে কাজ করবো, এটা আপনারা ইয়াতে আঁকবেন, খাতায় আঁকবেন অথবা ফিগমাতে আঁকবেন, কাইন্ড অফ এটাই। এখন প্রত্যেকটা কোম্পানি যে ফিগমাতেই করে এরকম কিছু না, অনেকে হয়তোবা পুরো হ্যাঁ করতে পারে। তারপর হচ্ছে যে অনেকে মানে বেসিক্যালি এক একজন এক একটা টুল ইউজ করে। সো এই জিনিসটাকে বলা হচ্ছে কনসেপ্ট ম্যাপ বা মাইন্ড ম্যাপ। এটার জন্য অবশ্যই আপনাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা আগে আসবে, এটা ছাড়া আপনার পসিবল না, আপনার পক্ষে পসিবল না। কি কি ফিচার্স রাখবেন এটা যদি না জানেন তাহলে আপনারা কেমনে ডিজাইন করবেন ইউজার ইন্টারফেসটা। এখানে একটা জিনিস বলছে যে they are useful for focusing individuals on a small number of key ideas on which they should concentrate. যেগুলো আমাদের প্রায়োরিটি পাবে সেগুলো আসবে। আর নেক্সটে বলতেছে ইট ইজ আ নোড অ্যান্ড আর্ট রিপ্রেজেন্টেশন। এখন আমি তো ফিগমার কথা বলছি আপনাদের টেকনোলজি বেসিসে, রাইট? কিন্তু শুরুতে যখন প্রজেক্টটা শুরু হয় আমার অবশ্যই খালি ডেভেলপার নিয়ে আমি বসি না, আমি তাদেরকে নিয়ে বসি প্রত্যেকটা টিমের ম্যানেজার বা ডাইরেক্টর নিয়ে। সো তাদেরকে আমি যদি ফিগমার কাজ দেখাই ওরা বুঝবে না, রাইট? সো আমি যেটা করতে পারি একটা ভিজুয়ালাইজেশন এমন করতে পারি যেটা নোড অ্যান্ড আর্ট রিপ্রেজেন্টেশনে করতেছে। নোড আপনারা সবাই জানেন, ডিএসএ পড়ছেন? পড়তেছেন। আচ্ছা, নোড তো আই গেস বুঝতেছেন ব্যাপারটা। যেটা এজ আছে মানে হ্যাঁ, এজ দ্বারা কানেক্টেড, এজ দ্বারা কানেকশন লাস্টে মানে প্রত্যেকটা এরকম যদি থাকে এটাকে বলা হয় এজ এন্ড এগুলো একটা নোড। তো আর্ট কি? আর্ট বেসিক্যালি আমরা যদি বাংলাতে বলি বৃত্তচাপ, এই ক্ষেত্রে আর্ট ইউজ করা হয়েছে, বাট আর্টটা এখানে আমরা এই এজের কথা হিসেবে চিন্তা করছি। এই যে অ্যারো থাকবে, এই অ্যারোগুলোকে বলা হয় আর্ট আর এগুলোকে বলা হয় নোডস। এটাকে বোঝা গেছে? আমি নেক্সট স্লাইডে যাই, তাহলে নেক্সট স্লাইডে অ্যাকচুয়ালি দেখা যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে নোডস অ্যান্ড নোড অ্যান্ড আর্ট রিপ্রেজেন্টেশন। দেখা যাচ্ছে পেছন থেকে পড়া যাচ্ছে? যদি না দেখতে পারেন তাহলে সামনে এক দুইটা সিট খালি আছে, সামনে চলে আসেন। আচ্ছা, এটা কি? তাহলে এজ রে আমরা আর্ট বলতেছি। হ্যাঁ, এজ কি আমরা আর্ট বলতেছি। এখানে যে এই যে অ্যারোগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় আর্ট আর এইগুলোকে বলা হয় নোড। আসলে আমরা প্রত্যেকটা ইভেন এটাকেও নোড বলতেছি। সো এই ক্ষেত্রে আমরা যদি টপ চেইনের কথা চিন্তা করি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এই এতটুকু চেইনটা আসলে আমাদের আসতেছে টেকনোলজি বেসড। এখানে লেখা আছে কম্পিউটার ইন্টিগ্রেটেড কনস্ট্রাকশন। এটা তো বুঝছেন সিআইসি বুঝছেন? মানে যে কোনো কিছুর সাথে কম্পিউটার ইন্টিগ্রেটেড হলে এক্স্যাক্টলি, মানে ডেটা হ্যান্ডলিং বা মনিটরিং যখন আমরা কম্পিউটার দিয়ে করতেছি ম্যানুয়ালি না করে। সো আমি এমন একটা প্রজেক্ট সিস্টেম করতেছি যেটা হচ্ছে সিআইসি মধ্যে করতেছে। সো এই ক্ষেত্রে আমরা দেখেন ফার্স্ট ওয়ান ইজ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং ইন সিআইসি ডেভেলপমেন্ট। মানে আমরা হচ্ছে যে সিআইসি যখন ডেভেলপ করব রিকোয়ারমেন্টস লাগতেছে, কিন্তু রিকোয়ারমেন্টসে আমরা কি কি চিন্তা করব, রিকোয়ারমেন্টস যখন আমরা নিব কি কি চিন্তা করব। এখানে আছে আপটেক অফ দ্য সিআইসি টেকনোলজি, অর্থাৎ সিআইসি টেকনোলজি যদি আমরা কিছু বললেন। আচ্ছা, সিআইসি টেকনোলজি যখন আমরা ইউজ করব এটার অ্যাডভান্টেজ বা এটাকে কিভাবে ইউজাররা নিবে, ভালোভাবে নিবে নাকি খারাপভাবে নিবে। কারণ আমরা যখন এগ্রিকালচার বেসেস যে প্রজেক্টগুলো আছে সেগুলোতে যদি আমরা সিআইসি ইমপ্লিমেন্ট করতে চাই, এটা আসলে ইউজার সবসময়
দেখবো যে আমরা যে জায়গায় কাজটা করতেছি সেটা এনভায়রনমেন্ট অনুযায়ী সিআইসির আপডেটটা কি। এরপর আসতেছে ডেভেলপমেন্ট অফ দ্য টেকনোলজি, কিভাবে ডেভেলপ করব আর ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন কিভাবে ইফেক্টিভলি করা যাবে। এগুলা প্রত্যেকটা রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর মানে এগুলার জন্যই আমরা রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং করতেছি, বুঝা গেছে? এটার কারণে আমাদের অ্যারোটা কিন্তু ডাউনওয়ার্ডস, এগুলার জন্য রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং করতেছি। এখন রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা কি করতে পারি বা কি লাভ হচ্ছে সেটার জন্য আসতেছে এই অ্যারোটা। সো আমরা কি বুঝতেছি আসলে কেন এই অ্যারোগুলা হচ্ছে ইনার অ্যারো আর এটা আউটার অ্যারো? মানে উপরেরটার জন্য হচ্ছে নিচেরগুলা করতেছি। হ্যাঁ, উপরেরটার জন্য আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং করতেছি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য কি হচ্ছে সেগুলো আসতেছে নিচের নোটসে। আচ্ছা, এরপর বলা আছে হচ্ছে দেখেন এখানে ইম্পর্টেন্স অফ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং সিআইসি ডেভেলপমেন্ট, এটা অলরেডি সবাই বুঝছেন যে এটার জন্য রিকোয়ারমেন্ট এক্সাইটেশন বা অ্যানালাইসিস থেকে আমরা বুঝতেছি যে এটার কি ইম্পর্টেন্স আছে। এরপর ইনফ্লুয়েন্স অফ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং আপন ইমপ্লিমেন্টেশন। সো আমরা যখন trip.com এর কথা চিন্তা করতেছি তখন দেখা যাচ্ছে যে আমরা বড় একটা কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করতে পারতেছি যারা হচ্ছে কি করে ট্রাভেলার্স, রাইট? এরপর হচ্ছে দ্য মেইন ক্রাইটেরিয়া ইন রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং ফর সিআইসি সিস্টেমস ডেভেলপমেন্ট। মেইন ক্রাইটেরিয়া কি হতে পারে? আমি যদি আপনাদেরকে ধরেন মেট্রো রেলের জন্য একটা সিস্টেম ডিজাইন করতে পারি, আই গেস এটা নাই, আছে? এখন কি আমি লাস্ট যখন চেক করছিলাম সেটা মনে হয় আরো 1.5 বছর আগে, তখন মেট্রো রেলের জন্য কোনো সিস্টেম ছিল না। আমার জানা মতো হ্যাঁ, আচ্ছা, কেউ কিন্তু চাইলে প্রজেক্টে মেট্রো রেলের জন্য ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারে, অনেক মানে অনেক ইয়া হবে। যদি কেউ ট্রাই করে, আমি ওকে যদি ভালো মতো ট্রাই করতে পারেন আমি ওকে বোনাস মার্কস দেব। বড় লোক হয়ে যাবে। আমাদের সাথে একজন আমার আন্ডারগ্র্যাডে হচ্ছে যে একজন প্রজেক্ট বানাইছিল, সেটা হচ্ছে মেট্রো রেলের জন্য। তো সেটা অনেক সুন্দর হয়েছিল, বাট ওর হচ্ছে যে ডেটাবেসে একটু সমস্যা হচ্ছিল। বাট এমনিতে যদি চান আপনারা কেউ করতে পারেন, একটা ক্যালকুলেটর থাকবে, একটা ফেয়ার ক্যালকুলেশন থাকবে, একটা লিস্ট থাকবে যে কোথা থেকে কোথায় গেলে কি হবে, ঠিক আছে? মানে কিছু আইডিয়াস আছে, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম মেট্রো রেলের জন্য আমার কোন জিনিসটা এনশিওর করা লাগবে বলেন তো? আমি যদি মেট্রো রেলের ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাই, মেইন ক্রাইটেরিয়া কি হবে ওই প্রজেক্টের? লোকেশন, টাইম আর ফেয়ার, এই তিনটা জিনিস। তাহলে দ্য মেইন ক্রাইটেরিয়া আমরা রিকোয়ারমেন্ট থেকে আসতেছি, পাচ্ছি। এরপর হচ্ছে ইভালুয়েশন অফ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং। আমরা যখন রিকোয়ারমেন্টগুলো নোট ডাউন করে ফেলবো, আমরা জাস্ট ইভালুয়েট করবো যে ইজ ইট ওকে, এটা কি ভ্যালিডেট করতে পারবো আমরা, বা ভেরিফাই করে আমরা দেখতেছি যে এই রিকোয়ারমেন্টটা কি এটা সেটা আসলে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, ঠিক, যদি না যায় ক্রস। ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং। এখানে আসলে অ্যাওয়ারনেস বলতে আমরা বুঝতেছি যে এমন কোনো সিস্টেম বা প্রজেক্ট আমরা দাঁড়া করাবো না যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে ইউজারের উপর, ঠিক আছে? আর হচ্ছে ল্যাক অফ রিকোয়ারমেন্টসের জন্য আমরা কি করতে পারি, কি হইতে পারে, এটা কাইন্ড অফ থ্রেটস বা রিস্কের মধ্যে পড়তেছে। এখন দেখেন প্রত্যেকটা নোডের আন্ডারে আবার কয়েকটা ইয়া আছে যে এইটা ল্যাক অফ রিকোয়ারমেন্টসের জন্য কি হইতে পারে, টেকনোলজি ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট হইতে পারে। এটার জন্য যখন আমরা চিন্তা করে ফেলছি যে ল্যাকিংটা এখানে, আমরা টেকনোলজি যখন সিস্টেম যেমন এই যে মেট্রো রেলের কথাই চিন্তা করলাম, আমরা রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং থেকে আরই থেকে আমরা পাচ্ছি যে আমাদের আসলে ভালো একটা সিস্টেম নাই এটাতে ফেয়ার ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে, ফেয়ার ক্যালকুলেট করতে বা সামহাউ আমরা যখন ওই যে কি বলে পাস বা কার্ডটা, সেটাতে মাঝে একটু সমস্যা হয়েছিল না, পাস মনে সবাই বাসায় নিয়ে গেছিল অথবা হারাই ফেলছিল, কিছু একটা হয়েছিল। সো এটা কিন্তু ইজিলি পসিবল। সো আমরা অবশ্যই এমন একটা সিস্টেম করতে পারি যে সিস্টেমে এরকম ম্যানুয়ালি এসব থ্রেটস না থাকে, অটোমেটিক করে ফেললাম, অটোমেটিক, হ্যাঁ স্ক্যান বা অটোমেটিক করে ফেললাম। তো সেই ক্ষেত্রে আমাদের যে এইগুলা নাই, সব ল্যাকিং এর জন্য আমরা এই রিকোয়ারমেন্টসগুলো পাচ্ছি না। সো এখান থেকে আমরা বলতে পারতেছি যে এটার সাথে আমরা টেকনোলজি ওরিয়েন্টেড বা টেকনোলজি ইন্টিগ্রেট করতে পারি। সো এটাই বলা হয়েছে টেকনোলজি ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট। ল্যাক অফ কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন উইথ দ্য এন্ড ইউজার্স, এটা আই গেস বোঝা গেছে। এন্ড ইউজার্সের সাথে যদি আপনারা ঠিক মতন কমিউনিকেট না করেন বা ওদের ফিডব্যাক যদি না নেন, আপনারা আপনাদের মতন করে গেলেন, বাট আসলে বিজনেসটা
পাচ্ছি এখানে? হ্যাঁ, না অ্যাডহক বলতে এখানে বেসিক্যালি এন্ড টু এন্ড একটা কানেকশন, এটা বোঝাচ্ছি। এন্ড টু এন্ড কানেকশন যেটা থাকে রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসে, এটা এনশিওর করা লাগবে। একই জিনিস বারবার আসতেছে আসলে। মানে হচ্ছে যে আপনারা নডের কথা যদি চিন্তা করেন, একটা নড যদি ম্যানেজার বা সিইও হয়, আরেকটা নড হবে আমাদের ইউজার, তো এদের মধ্যে একটা কানেকশন থাকা লাগবে। কানেকশন কিভাবে হবে? তাহলে আমার সিইওটা তো উপরে থাকবে আর ইউজারটা নিচে। এরকম না না, আমি বলতেছি যে যদি আপনারা হায়ারকে চিন্তা করেন তাহলে কি হবে? অবশ্যই উপরে আসবে হচ্ছে সিইও, তারপর আসতেছে আমাদের, এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট তো হবে না কানেকশনটা, থ্রু ম্যানেজার্স, থ্রু ডাইরেক্টরস, অনেক ইয়াতে, তারপর লাস্টে স্টেক হোল্ডার্সের সাথে চিন্তা করে তখন আসতেছে লাস্টে এই ইউজারটা বা কাস্টমার। আচ্ছা, ইনক্রিজিং অ্যাওয়ারনেস, আমরা যখন মার্কেটিং বা ব্র্যান্ডিং করব তখন অবশ্যই প্রোডাক্ট মডেলিং, ইউজ কেসেস এগুলোর কথা চিন্তা করা লাগবে। ইউজ কেসেস সবাই বুঝি না? আচ্ছা, ইউজ কেসেসটা পরের স্লাইডে আসছে, সেটা আমি তখন বুঝাবো। প্রোডাক্ট মডেলিং হচ্ছে ফিগমাতে আপনারা যেটা করবেন সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট মডেলিং। সেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট না, সেটা একটা প্রোটোটাইপ। প্রসেস মডেলিং হচ্ছে আমরা কোন ধরনের প্রসেস অবলম্বন করব, অ্যাজাইল করব নাকি ওয়াটারফল করব, এগুলো আপনারা পাবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এগুলো এক একটা প্রসেস, ডিফারেন্ট প্রসেস, তো সেটা আমরা কোনটা অ্যাকচুয়ালি দেখতেছি সেটা ডিপেন্ড করবে। এরপর আসতেছে মেজারিং দ্য ম্যাচুরিটি অফ রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং প্রসেস আফটার ইটস ইমপ্লিমেন্টেশন। এখানে বেসিক্যালি এই কথাটার মানে হচ্ছে মেইনটেনেন্স, যে আমার কি মেইনটেনেন্স করা লাগবে এখন নাকি অ্যাকচুয়ালি ইটস এনাফ ম্যাচিউর, মেইনটেনেন্স ছাড়াও এই সিস্টেমটা ওয়ার্ক করবে। এরপর হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস ইভালুয়েশনের থেকে আসতেছে, এটা আই গেস আপনারা সবাই বুঝছেন। কস্ট ইফেক্টিভ কিনা এটা চিন্তা করা। ক্রাইটেরিয়া বেসড থিওরিটিক্যাল ইভালুয়েশন, এটা মানে বলেন ক্রাইটেরিয়া বেসড থিওরিটিক্যাল ইভালুয়েশন। সেকেন্ড জন রেড যে ঘুমাচ্ছেন, আপনি বলেন 23, এটা মানে কি? ক্রাইটেরিয়া বেসড থিওরিটিক্যাল ইভালুয়েশন জন্য ক্রাইটেরিয়া যেটা থাকবে, হ্যাঁ সেটা অনুযায়ী বলেন সেটা অনুযায়ী থিওরিটিক্যাল মানে হ্যাঁ, বেসিক্যালি আমরা এখানে ইমপ্লিমেন্টেশনের কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব যদি আমাদের সিস্টেমে যদি আমি একটা এক্সট্রা মডিউল অ্যাড করি, সেই মডিউলের জন্য আমাদের ইউজারটি স্যাটিসফাইড হবে কি না, জাস্ট এটা। এখানে আপনাদের সিস্টেম ডিজাইন করে ইউজারের কাছে পাঠায় ইভালুয়েট করা লাগে না, এটা জাস্ট একটা থিওরিটিক্যাল কথা। প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অ্যান্ড কেস স্টাডি প্রজেক্টস, এটার কথা আমি বললাম যে যখন আমাদের পাঠাও আসছে অবশ্যই তারা ফুড পান্ডা এবং উবারকে স্টাডি করেই আসছে। আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসেস, এটা আইএস হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইউজার ইনভলভমেন্ট। এই ইউজার ইনভলভমেন্টে কি আসতেছে? ব্র্যান্ডিং হচ্ছে। আর হচ্ছে যে দেখবেন সুন্দর সুন্দর কিছু কিছু ভালো রেস্টুরেন্টস অনেক মিম টাইপ দেয়, ব্র্যান্ডিং করে, সেটাতে ইউজার এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়। কেন ইউজার এঙ্গেজমেন্ট বেশি হয়? কারণ ওরা অবশ্যই ইউজারকে রিচ করতে পারে। তারপর কত নম্বর পয়েন্ট? হ্যাঁ, 16 নম্বরে ইউজার ইনভলভমেন্ট। 18 নম্বরে বলা হয়েছে ডিটারমিনেশন অফ দ্য উইকনেসেস ইন দ্য প্রসেস উইথ দ্য এন্ড ইউজার্স। এটাও কাইন্ড অফ ট্রেডের মধ্যেই পড়ে, যে এন্ড ইউজার্সদের সাথে আমরা যখন কানেক্ট করতেছি কি কি প্রবলেমস আমরা ফেস করতেছি। প্রোটোটাইপিং দ্য মেইন ক্রাইটেরিয়ার মধ্যে প্রোটোটাইপ করছে, দেখছেন এই যে প্রোডাক্ট মডেলিং যেটা ছিল সেটার সাথে প্রোটোটাইপের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। প্রোডাক্ট মডেলিং হচ্ছে আপনারা খাতা কলমে একটা জিনিস লিখলেন, ফিগমাটা কাইন্ড অফ একটা প্রোটোটাইপ, এটা প্রোডাক্ট মডেলিং এর মধ্যে পড়তেছে না। আপনারা কি ইয়া ছিলেন কম্পিউটার গ্রাফিক্স আপনারা পড়েন নাই, তো কম্পিউটার গ্রাফিক্সে ধরেন আপনারা যখন একটা হার্ডওয়্যার ডিভাইস তৈরি করতে চাচ্ছেন, ইউজুয়ালি যেটা হয় সেটা ওরা হচ্ছে ফাইবার শুনছেন না? ফাইবার কি হয়? অটো অপটিক্যাল ফাইবার।
ফাইবার একটা সুতার মতো। হ্যাঁ ফাইবার আই গেস এরকম টাইপের ফাইবার আচ্ছা ফাইবার। ফিবার বা ফাইবার বলা হয়। আচ্ছা, As আচ্ছা, far as আচ্ছা। I know. ফ্রিল্যান্সিং ফাইবারটা কি? হ্যাঁ ফ্রিল্যান্সিং এর মার্কেটপ্লেস হ্যাঁ ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস। ওখানে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সাররা আসলে কোন ইয়া থেকে স্কোপ থেকে এটা জানেন? জি উই স্যাচুরেটেড হলো ডিজাইনিং গ্রাফিক ডিজাইনিং এক্স্যাক্টলি ডিজাইনিং। তো ডিজাইনিং এর মধ্যে আসলে যারা হচ্ছে যে গ্রাফিক্স কম্পিউটার গ্রাফিক্সের কাজটা করে তারা, তো ধরেন আমি টেসলার যে ফার্স্টে যখন বানাবো আমাকে একটা প্রোটোটাইপ বানানো লাগবে না, সেটা কিভাবে করা হবে? কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে, বুঝছেন? সো হ্যাঁ ব্লেন্ডারে কাজ করতে পারে, খালি ব্লেন্ডারে যে করবে ওইরকম না, বাট আরো অনেক জায়গায় কাজ করতে পারে। তো যদি ব্লেন্ডারের কথা চিন্তা করি, ব্লেন্ডারে আমি একটা টেসলার মডেল বানাইলাম, আমি জানি না সেটা আসলে টেসলা কোম্পানি, কারণ আমি জাস্ট মডেল বানাইছি, মডেল বানায় আমি আমার কাস্টমার যে আছে তাকে দিলাম, সে আমাকে ডলারে পে করে দিল। এরপর ওরা সেটাকে অ্যাকচুয়ালি ইয়া হিসেবে এক্সিস্টিং একটা সিস্টেম হিসেবে বানাইলো। সো এই যে এর আগে যে আমি ব্লেন্ডারে বানাচ্ছি বা একটা ইয়া বলে একটা তারা করাচ্ছি, এটাকে বলা হচ্ছে প্রোটোটাইপ, ঠিক আছে? আর যখন আমরা ওয়েব পেজের কথা চিন্তা করতেছি সেটা হবে ফিগমার জন্য। Influence of requirements, controllable parameter for effective implementation. কোন প্যারামিটারকে আমার কন্ট্রোলে রাখা লাগবে, চিন্তা করা লাগবে। যেমন আমরা যখন ব্যাংকিং এর কথা চিন্তা করি, মোবাইল ব্যাংকিং, অবশ্যই আমার সিকিউরিটিটা হবে ফার্স্ট প্রায়োরিটি। তো কন্ট্রোল যেই প্যারামিটারটা আমার চিন্তা করা লাগবে সেটা হচ্ছে এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টস সিকিউরিটিটা। এরপর আসছে ক্লোজ কোলাবোরেশন উইথ দ্য কনস্ট্রাকশন স্টেক হোল্ডার্স, এটা আই গেস সবাই বুঝছি, অ্যাডভোকেট মতো ব্যাপারটা। ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন অফ সিস্টেমস, কেউ বলতে পারবেন ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশনের মধ্যে পার্থক্য কি? ভেরিফিকেশন তো না, একটা কোড পাঠায়, হ্যাঁ ইমেইলে যে কোড পাঠায় ইমেইলে যে কোড পাঠায় সেটা কোনটা? ভেরিফিকেশন। আর ভ্যালিডেশন এটা কত জন কোডটা ভ্যালিড হয়, যতটুকু টাইম মিলে জন কোনটা ম্যাচ করে। টাইম মতো পেয়েছে বলে ভেরিফাই হচ্ছে না, আপনাদের যখনই কোডটা ভ্যালিড হয় এটা তো কোনো কথা না। বিভিন্ন ওয়েবসাইটে যে 1 মান্থ থেকে 3 মান্থ যে অফার যে ফ্রি ট্রায়ালের অফারটা, এটা ভেরিফিকেশন না অফার দিলাম যে এটা কি? যেমন ডাটা ক্যাম্প 3 মান্থ ফ্রি অফার দেন, পরে 3 মান্থের পরে যে আপনি পে করতে পারেন, এটা ভেরিফিকেশন। দেখছো? আসলে কাইন্ড অফ এরকম না। ভেরিফিকেশন জিনিসটা হচ্ছে আপনাদের জিনিসটা সত্য কিনা, ঠিক আছে? জিনিসটা একটা মানে ফ্যাকচুয়াল কথা আছে, এটাকে ভেরিফাই করে আমরা বলতে পারতেছি যে ইফ দিস ইজ আ ট্রু ইনফরমেশন। আর ভ্যালিডেশনটা হচ্ছে যে আমরা সেই ট্রু ইনফরমেশনটাকে কিভাবে কাজে লাগাইতে পারতেছি, সেটা ভ্যালিডেট করতে পারতেছি কিনা, ঠিক আছে? তো ভেরিফাই মানে হচ্ছে এটা জাস্ট ইফ ইট ইজ আ ট্রু ইনফরমেশন অর নট, এটা যাচাই করা। আর ভ্যালিডেশন হচ্ছে যে সেই ট্রু ইনফরমেশনটাকে আমরা কাজে লাগাতে পারতেছি। তার মানে সেটা কোনো সময় মানে সীমাবদ্ধতা নেই। মানে এটা যে কোনো কিছুর বেলা হতে পারে, ইউনিভার্স। ইউজার স্টোরিজ, আচ্ছা না আজকে আর না কি 12:30 বাজে মাত্র। হ্যাঁ এত কিছু অ্যাকচুয়ালি আমি খালি ঢুকতেছে। শুনে এগুলো একদম ইজি স্লাইড, পরের স্লাইড যখন পাবেন আপনারা তখন কি করবেন? আর আমি যেটা বুঝতেছি যে পরের স্লাইডগুলো বড় আছে, এটা মনে হয় 19 ওগুলো আরো বড়, 19টা স্লাইড, পরের স্লাইড 30টা স্লাইডের মতো আছে। তো ওদেরকে আমি শেষ না করতে পারি। এগুলো এক্সামে আসবে। হ্যাঁ ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এগুলো আসবে, মিডে তো আসবে। আরেকটা জিনিস বলি, যদি আমি এখানে না শেষ করাইতে পারি এটা, আমি কিন্তু ল্যাবে টানবো। চিন্তা করেন তাহলে আমার দুটোটাই জাগর করা লাগবে একসাথে। যতটুকু পারি পড়াই। এগুলো তো থিওরিটিক্যাল কথা, এগুলো শুনে আপনারা জাস্ট
ইয়া হয়েছে, অটোমেটেড করা যাচ্ছে, তাই না? মানে অটোমেটেড বলতে অ্যাপ ইউজ করে করা যাচ্ছে, বাট আজ থেকে আরো 10 বছর বা 15 বছর আগে কি হইতো, আমাদের দোকানে যে করা লাগতো। এখন হ্যাঁ 10 কিলোমিটার দূরে একটা দোকান পাওয়া যেত। হ্যাঁ, সো এখন তো মাই এয়ারটেল অ্যাপ যেটা আছে সেটা দিয়ে আমরা করতে পারছি। তো বিফোর দ্যাট, মানে বিফোর ওয়েন ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড, তখন কি করা লাগতো, আমাদের হচ্ছে যে এই জিনিসটাকে একদম একটা অ্যাপ বানানো লাগতো। এয়ারটেল কোম্পানি কি চাচ্ছে, একটা অ্যাপ বানাতে। তো ওরা কি করবে, ওরা ইউজার স্টোরেজের কথা চিন্তা করবে। ইউজার স্টোরেজ, ইউজার কারা কারা এখানে? খালি আপনারাই? মানে যারা এয়ারটেলের যারা এজেন্ট আছে তারাও কিন্তু ইউজার, কারণ অ্যাপটা কি খালি আপনারা ইউজ করতেছেন না, এয়ারটেল এজেন্টরা ইউজ করতেছে না। এজেন্ট করে এয়ারটেল এজেন্ট হচ্ছে যে মিডলম্যান, মানে যারা ধরো সিম সেল করে বা রিচার্জ করে দেয়। এক্স্যাক্টলি, যারা সিম সেল করে অ্যাকচুয়ালি ডিরেক্ট কোম্পানি সিম সেল করে না, ওরা একটা থার্ড পার্টি হিসেবে রাখে। সো এয়ারটেল এজেন্ট যারা আছে তারা বলবে যে আমি হচ্ছে আমি একজন এয়ারটেল এজেন্ট, আমি একদম ফাস্ট যাতে সার্ভিস দিতে পারি এটার জন্য আই নিড অ্যান অ্যাপ, অথবা আমার একটা সিস্টেম লাগবে যেখানে হচ্ছে যে আমি সবাইকে 24/7 সার্ভিস দিতে পারি, এটা বলবো। আর আপনারা যারা ইউজার এন্ডে আছেন, কাস্টমার্স, তারা বলবেন যে আমি আসলে ঘরে বসেই জাস্ট এয়ারটেলের রিচার্জটা করতে চাচ্ছি, এটার কারণে আমার একটা সিস্টেম আছে। বুঝা গেছে? তাহলে যে ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট স্টোরেজ হচ্ছে, রিকোয়ারমেন্টস হচ্ছে। এখন দেখেন, আমি যদি ইউজার স্টোরেজ সবগুলোকে একসাথে করে আপনাদেরকে এভাবে একটা স্টোরি মতন চিন্তা করাই, যে ধরেন এরকম একটা গ্রামে একটা স্টুডেন্ট আছে, তার হচ্ছে সিম প্রোভাইডারটা হচ্ছে এয়ারটেল। তো তার বাসা থেকে এরকম 30 মিনিটের দূরত্বে হচ্ছে যে এরকম এয়ারটেল রিচার্জের অপশনটা আছে, কাস্টমার সার্ভিসটা আছে। তো সে এভরিডে 30 মিনিট দূরত্ব অতিক্রম করে সে যেতে যাচ্ছে না, এটা একটা বলবো। সেম ওয়েতে কেস টুটা হচ্ছে এয়ারটেল এজেন্টের পার্সপেক্টিভ আমরা চিন্তা করি। পুরোটাকে যদি চিন্তা করি, এটাকে বলা হচ্ছে কেস স্টাডি। আপনারা কেস স্টাডি মানে বুঝছেন বা বুঝেন? আগে শুনছেন কখনো? নাম শুনছি বা একটু কেস স্টাডি খালি বিজনেসের বা বিপিএ ডিপার্টমেন্টে করবে এরকম কোনো কথা নাই, সামনে কিন্তু কেস স্টাডি আসবে। কেস স্টাডিগুলো আমি হয়তোবা আপনাদেরকে অনেক ছোট ছোট কিছু স্টোরিজের পড়াবো, বা পরীক্ষায় কিন্তু অনেক বড় আসবে। হ্যাঁ, ওটা পয়লা আবার কিছু করা লাগবে। ধরেন আমি আপনাদেরকে একটা কেস স্টাডি দিলাম, সেখান থেকে আপনাদের বের করা লাগবে ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলা, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কোনগুলা। থাকবে অনেক বড়, আপনারা টুকে মানে নোট ডাউন করে আপনারা জাস্ট একটা টেবিল বানাইলেন, ফাংশনাল, নন ফাংশনাল। এটা 10% দিতে মিস আপওয়ার্ড চলে যায়, বাট 10 মার্কস তো পাবেন, একদম ইজি কিন্তু। সো ইউজার স্টোরিজ থেকে আমরা কেস স্টাডি পাচ্ছি। কেস স্টাডি হচ্ছে নেক্সট স্লাইডে হবে, এই স্লাইডে নাই। সো দেখেন, ইউজার স্টোরিজ কি, স্টোরি কার্ডস বা টাস্ক লিস্ট, অর্থাৎ আমরা যখন একটা প্রবলেমের কথা চিন্তা করব বা রুট কজ অ্যানালাইসিস করব, আমরা জাস্ট এভাবে বলবো না যে হ্যাঁ আমার একজন ইউজারের একটা মেট্রো রেলের জন্য একটা সিস্টেম লাগে, এভাবে চিন্তা করবো না। একটা পেছনের একটা কনটেক্সট দিব, যে সে বাড়ি থেকে বের হয়ে তার ওই দিন হচ্ছে যে হয়তোবা লেট হয়ে যাচ্ছিল, তো সে যখন ইয়াতে যায়, মেট্রো ধরতে যায়, তখন হচ্ছে সামহাও তার কার্ডের প্রবলেম হয়। সেখান থেকে আমরা একটা স্টোরি বিল্ড আপ করে তারপর পুরো জিনিসটা আনতেছি। কেউ কি নিজের সমস্যা সমাধানের জন্য কি কাজে লাগাবে? হ্যাঁ, আপনি বানান। আপনি হচ্ছে একটা কোম্পানি, একটা স্টার্টআপ কোম্পানি দিলেন, সিইও, আপনি আপনার একটা প্রবলেম ফেস করলেন, ধরেন ট্রাফিক জ্যামে আপনি বসে থাকতেছেন, আপনি সেটাকে ইয়া করলেন, আপনার মাথায় একটা আইডিয়া আসছে, তো আপনি অন্য একটা ইউজারের নাম করে আপনি একটা ইউজার স্টোরি, একটা বিজনেস প্রপোজ করতেই পারেন, সমস্যা নেই। কিন্তু অবশ্যই মাথায় রাখা লাগবে যে এভাবে চিন্তা করবেন না যে আই অ্যাম দিস, আই অ্যাম ডুইং দিস না। ইউজার স্টোরিটা কাইন্ড অফ থার্ড পার্সনের হিসেবে চিন্তা করা লাগবে। আপনি করতেছেন, আপনি ফেস করতে পারেন, আপনি বলবেন যে অমুক তমুক ফেস করছে, আমার মধ্যে আগে মানে লেট করে এরকমই। আচ্ছা, তাহলে দেখেন, আমি কেস স্টাডির কথা যেটা বললাম, ফাংশনাল নন ফাংশনালটা বুঝা গেছে। রিকোয়ারমেন্ট টাইপস, আসলে নন ফাংশনাল যেটা টেকনোলজির মধ্যে আসবে না, ফাংশনাল হিসেবে টেকনোলজি না নন ফাংশনাল টেকনোলজির মধ্যে আসবে, আপনি সিকিউরিটি কিভাবে ইনশিওর করবেন? নন ফাংশনাল কিন্তু ফাংশনাল জিনিস ফাংশনাল হচ্ছে আপনার হোম বাটন, হোম
তারপর হচ্ছে বুকমার্ক, এগুলো হচ্ছে ফাংশনাল। মানে আবার অ্যাপে বা সফটওয়্যারের মধ্যে যেটা অ্যাকচুয়ালি ফাংশন করবে। ফাংশন করবে। আর নন ফাংশনাল হচ্ছে আপনার এটা ফাস্ট হওয়া লাগবে, এফিশিয়েন্ট হওয়া লাগবে, আপনার মেমোরি অনেক থাকা লাগবে, আপনার স্টোরেজ ভালো, স্টোরেজ না সিকিউরিটি ভালো হওয়া লাগবে। এগুলো রিকোয়ারমেন্ট দুটোই রিকোয়ারমেন্ট, বাট এই জিনিসগুলো কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্টের মতো করতেছে। এখন আপনি সিকিউরিটি ইনশিওর করার জন্য আপনি কোন অ্যাপটা বা কোন টুলটা ইউজ করবেন সেটা করতেছে নন ফাংশনাল ফাংশনাল। আচ্ছা, functional requirements of a system should include the following things: details of operations, এই যে এটা বললাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লগইন বাটন, সাইন আপ বাটন, এগুলা পরে আস্তে আস্তে যে ভিজুয়ালাইজ করে আপনারা ইয়া করতে পারেন, লগইন থেকে কোথায় যাবে, হোম পেজে যাবে, হোম পেজ থেকে আমার কোথায় যাবে। সো এটা হচ্ছে ডিটেলস অফ অপারেশনস। ডেটা হ্যান্ডলিং লজিক, ডেটা হ্যান্ডলিং লজিক কি? ধরেন আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, আপনাদেরকে বলতেছে যে আপনারা আপনাদের বার্থ ডেটটা উইথ ইয়ার লিখবেন। এখন আপনি ওখানে যদি মান্থ হচ্ছে ধরেন মে চলতেছে, এখন তাহলে 5, আপনি মে লিখতে পারবেন না, জাস্ট 5 দিতে হবে, কিন্তু আপনি এটাকে হ্যান্ডেলই করলেন না। সো ও হচ্ছে যে মে দিচ্ছে, অক্টোবর দিচ্ছে, এরকম দিচ্ছে। সো এই যে ডেটা হ্যান্ডলিং লজিকটা থাকা লাগবে। আপনারা যদি চান তাহলে হ্যাঁ দ্যাট মে বা এরকম মানে ক্যারেক্টারগুলো রাখার অপশন যদি রাখতে চান রাখেন, আদারওয়াইজ আপনার নিউমেরিক্যাল ভ্যালু নেবেন। ঠিক আছে? It should have descriptions of system reports or other outputs. আপনারা যখন ধরেন আপনারা যখন ইয়া করেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে পজ করেন, have descriptions of system reports or other outputs. আপনারা যখন রেজাল্ট ইয়া করতে চান, ডাউনলোড করতে চান, আপনাদের যদি ডিউ ক্লিয়ার না হয় তাহলে কি রেজাল্ট শো করে? করে না। তো স্ট্যাটাসে কি দেখায় আপনাদেরকে রেজাল্টে যে ডিউ ক্লিয়ার না, রাইট? সো এরকম টুকটাক যে ইনফরমেশনগুলো আছে এটাও আপনাদের ওই সিস্টেমে থাকা লাগবে। এটাই বলছে যে কিছু সিস্টেম রিপোর্টস থাকা লাগবে অথবা আদার আউটপুটস থাকা লাগবে, অথবা আমি যখন ধরেন আপনাদের রেজাল্ট এন্ট্রি করতেছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মার্কসের টাইমে আমি সামহাউ হয়তো অ্যাটেন্ডেন্সটা দিলাম না, তো সেক্ষেত্রে আমার একটা আসবে যে এই ফিল্ডটা পুরাটাই অ্যাকচুয়ালি নাল। সো এখানে আমাদের অবশ্যই এন্ট্রি করা লাগবে। ঠিক আছে? এরপর হচ্ছে কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্কফ্লোস পারফর্মড বাই দ্য সিস্টেম। এটা আই গেস বুঝতেছেন যে আমার পক্ষ থেকে স্টুডেন্ট ম্যানেজমেন্টে আমি কি কি কাজ করতে পারি সেটার একটা ডিসক্রিপশন থাকবে আমার কাছে সিস্টেমের জন্য, আর আপনারা কি কি করতে পারবেন সেটার একটা ডিসক্রিপশন থাকবে। লাস্টে বলছে যে হু উইল বি অ্যালাউড টু ক্রিয়েট, এখানে বলতেছে এক্সেসের কথাটা, পারমিশন কে কি পাবে। আমি আপনাদের রেজাল্ট ডিলিট করতে পারবো, বা যখন লক করে ফেলবে তখন হয়তো সেটা অ্যাডমিন ডিলিট করতে পারবে, কিন্তু আপনারা কখনো ডিলিট করতে পারবেন না, আপনারা জাস্ট দেখতে পারবেন। ক্লিয়ার? এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস অফ আ সিস্টেম শুড ইনক্লুড দ্য ফলোইং থিংস। এইসব ফিচার্স থাকা লাগবে ফাংশনাল রিকোয়ারমেন্টের জন্য। বেনিফিটস অফ ফাংশনাল রিকোয়ারমেন্ট, কি কি বেনিফিটস আছে বলেন? সার্চ করতে সুবিধা, সার্চ করতে সুবিধা হবে, তারপরে ডেটাবেসে গিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে, হ্যাঁ এটা করা যাবে। তারপর হচ্ছে যে আপনারা অ্যাড টু কার্ট করতে পারবেন, এগুলো টুকটাক বেনিফিটস অফ ফাংশনাল রিকোয়ারমেন্ট। এগুলো ছাড়াও একটা জিনিস আছে, হ্যাঁ সার্চ করে তাবিল ব্রেক হয়েছে, তাবিল ব্রেক ডিলিট করে দিল। আচ্ছা দেখেন এখানে অ্যাকচুয়ালি সবই আপনারা জানেন বা বুঝছেন। আ ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট হেল্পস ইউ টু ডিফাইন দ্য ফাংশনালিটি। আসলে সেটার ফাংশনালিটিটা কি লগইন দেখে বোঝা যাচ্ছে যে এটার ফাংশনালিটি কি, সেগুলো করা লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে যে কনসিস্টেন্ট হওয়া লাগবে। আপনারা যে আইকনটা ইউজ করতেছেন সেই আইকনটা যাতে গ্লোবালি ওইটাকে রিপ্রেজেন্ট করে। আপনারা অবশ্যই সার্চের জন্য আপনারা গ্লোবাল আইকনটা দিবেন না, তাই না? বা ওয়ার্ল্ডের আইকনটা দিবেন না, অথবা আপনারা যদি একটা ম্যাগনিফাইং গ্লাস একটা দিয়ে দেবেন। হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাসটা দিবেন। এরপর হচ্ছে যে অ্যাড টু কার্টের জন্য আপনারা অবভিয়াসলি একটা কার্ড সেভ দিয়ে দিন। কার্ট দিবেন বা একটা শপিং ব্যাগ দিবেন, কিন্তু সেটার জায়গায় আপনারা একটা বই দিয়ে দিবেন, হবে না। আচ্ছা এরপর হচ্ছে বলছে যে অ্যানালাইসিস হেল্প আইডেন্টিফাই মিসিং রিকোয়ারমেন্টস। এটা আই গেস আপনারা সবাই বুঝতে পারতেছেন। নেক্সট বলছে এরর স্পট ইন দ্য ফাংশনাল রিকোয়ারমেন্ট গ্যালারি স্টেজ আর দ্য চিপেস্ট টু ফিক্স। এখন আপনারা
বাবাটা কন্টেন্ট শেষ করে মোস্ট কমন ফাংশনাল রিকোয়ারমেন্ট টাইপস ট্রানজ্যাকশন হ্যান্ডলিং সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস রিপোর্টিং রিকোয়ারমেন্টস অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অডিট ট্র্যাকিং হিস্টোরিক্যাল ডেটা ম্যানেজমেন্ট এখানের মধ্যে এই ছয়টার মধ্যে কোনটা বুঝেন নেই বলেন ট্রানজ্যাকশন হ্যান্ডলিং তো ম্যাডাম ওই যে এক পাশের থেকে টাকা পাস হইলে আরেক পাশে যেন ওটা এডিট অটোমেসিটি সার্টিফিকেশন রিকোয়ারমেন্টস সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে আচ্ছা আপনারা যদি ধরেন হ্যাঁ কিছু বললেন আচ্ছা ধরেন কোনো একটা হসপিটালে আপনারা কাজ করতেছেন তো হসপিটালের সিস্টেম নিয়ে কাজ করতেছেন ম্যানেজমেন্ট সিস্টেম সো ওদের একটা প্রায়োরিটি হবে আপনাদেরকে কনফিডেন্সিয়ালিটি আপনারা যে পেশেন্ট থাকবে সেই পেশেন্টের কোনো কিছুই আপনারা কাউকে করতে পারবেন না বাইরে থেকে মানে বলতে পারবেন না তাই না কনফিডেন্সিয়াল হওয়া লাগবে সো এই ক্ষেত্রে আপনাদেরকে কি একটা ভার্বালি একটা এগ্রিমেন্ট দিবে যে হ্যাঁ আপনি বলবেন না কাউকে আপনি বলবেন যে আচ্ছা বলবো না এটা তো অবশ্যই না একটা সার্টিফিকেশন থাকবে একটা সার্টিফিকেশন অলরেডি আছে সেটা মনে হয় এরকম কিছু একটা সো সার্টিফিকেশন রিকোয়ারমেন্ট কি প্রত্যেকটাই যে এটা কিন্তু অনেক বড় একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যে সিকিউরিটি ইনশিওর করা হবে কনফিডেন্সিয়ালিটি তাই না নন ফাংশনাল এটা সো এটার জন্য আপনাদের সার্টিফিকেশন কি থাকা লাগবে এই যে এইটা একটা বললাম বা এনডিআর একটা সাইন এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা আছে এনডিএ একটা সাইন করা লাগবে সো এগুলো করতেছে সার্টিফিকেশনের মধ্যে রিপোর্টিং রিকোয়ারমেন্টস হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এক একজন ধরেন ফাইন্যান্সের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টার থাকে একজন তারপর হচ্ছে যে আইটির জন্য একজন আইটি রিপোর্টিং ডিরেক্টর বা স্পেশালিস্ট থাকে তো রিপোর্টিং রিকোয়ারমেন্টস বেসিক্যালি ওদের কাজটা কি ওরা রিপোর্ট করবে আপডেট করবে ওরা 15 দিন পর পর যে স্ক্রামটা হয় স্ক্রাম হচ্ছে ধরেন কোম্পানি যখন একটা প্রজেক্ট দেয় ওরা কি করে 15 দিন পর পর একটা আপডেট নেয় যে প্রজেক্ট এখন কোন স্টেজে আছে তো 15 দিন পর পর যখন আপডেটটা দেয় রিপোর্টাররা কি করে একটা নথি বা ডকুমেন্ট দেয় যে এই স্ট্যাটাসে আছে ক্লিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস আইএস আপনারা বুঝতেছেন অ্যাডমিনের কাজ কি এক্সেস পারমিশন এগুলো নিয়ে অডিট ট্র্যাকিং অডিট মানে হচ্ছে ওই যে 15 দিনে যারা অডিটটা করবে যারা দেখবে যে এই রিপোর্টটা কি ভ্যালিড কিনা মিলতেছে কিনা এটাকে বলা হচ্ছে অডিট ট্র্যাকিং হিস্টোরিক্যাল ডেটা ম্যানেজমেন্ট আচ্ছা সেলস সিস্টেম শুড অ্যালাউ ইউজার্স টু রিপোর্ট কাস্টমার সেলস এটা কিছু এক্সাম্পলস আছে আপনারা এগুলো পড়ে নিন দেখেন তো এটা বুঝতেছেন কিনা এবিসি এর কোনটা কি বুঝতেছেন না এমন আছে সিস্টেম revenue data only managerial level employees have the right to view revenue data মানে হচ্ছে ধরেন আপনি এই যে পাঠার কথা যখন বললাম রেভিনিউ ডেটা হচ্ছে যখন আপনারা ইনভেস্টমেন্ট করতেছেন করার পর এখান থেকে কি প্রফিটটা আসতেছে এটা খালি আপনারা ম্যানেজার লেভেলে যারা আছে তারা দেখতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ম্যানেজারের পরে যারা আছে তারা দেখতে পারবেন না এটা কনফিডেন্সিয়াল API মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টিগ্রেশন সো ইন্টারফেস অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টারফেস দ্য সফটওয়্যার সিস্টেম শুড বি ইন্টিগ্রেটেড উইথ ব্যাংকিং API অবশ্যই প্রত্যেকটা সফটওয়্যারের জন্য কি ব্যাংকিং খাতটা থাকে তো এটা যদি আপনারা একটা ইউজার ইন্টারফেস বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে না করেন খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টারফেস আচ্ছা নেক্সট ক্লাসে আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট শুরু করব ঠিক আছে আপনারা কি দিচ্ছেন অ্যাটেন্ডেন্স দিচ্ছেন স্লাইডগুলি কি স্লাইডগুলো দেওয়া হচ্ছে না হোয়াটসঅ্যাপে না কোন ক্লাসরুমে আমি ক্লাসরুমের লিংক দিয়ে দিছি তো হোয়াটসঅ্যাপে কারণটা দেওয়া বাকি আছে অ্যাটেন্ডেন্স হোয়াটসঅ্যাপে দিলে কি হয় পরবর্তীতে যদি কেউ জয়েন করে বা সামহাও যদি ফোনের নাম্বার চেঞ্জ করে তখন সে আর পায় না ওটা সো ক্লাসরুমে কি হয় অলওয়েজ ওটা থাকে গিয়ে
জিপিএ আমাদের সবার দাবি উত্থাপিত করবে। না ও ম্যাডাম জিপি চেক করতেছে। আপনারা কি এই যে আপনারা নিজেদের ডিসিবি পাঠাবেন হ্যাঁ যাইতে বলছে পরে জানেন পাইছে ওই সেকশন চেঞ্জ সেটা কেন চেঞ্জ করবেন আমাদের সেকশনের জনসংখ্যা অনেক কম। কম ভাবে আমরা দেখি ভালোই রিঅ্যাকশন ম্যাম এটা দুই সেকশন। এই যে আমরা পাঁচজনই আছি রেগুলার ক্লাস আপনারা বি সেকশনে আপনারা কোথায় যেতে যাচ্ছেন দিতে একই তো এক্সামের সময়